আসসালামু আলাইকুম। শুভ্র লিখেছেন হুমায়ুন আহমেদ। জাহানারার জ্বর এসেছে, এমন কিছু না, থার্মোমিটার 100 হয়তো উঠবে না, কিন্তু তিনি বিছানায় পড়ে গেছেন এবং কাতরাচ্ছেন। মাথায় ঘূর্ণির মতো হচ্ছে, মনে হচ্ছে তিনি নৌকায় বসে আছেন। নদীতে প্রবল ঢেউ উঠেছে, তিনি কেবলই ওঠানামা করছেন। তিনি বিনুকে ডাকলেন। বিনু সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলো। উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে? জ্বর এসেছে? কি তিনি জবাব দিলেন না। বিনুকে দেখে তিনি বিনুকে দেখে এখন তার বিরক্ত লাগছে। সে জ্বর দেখার জন্য হাত বাড়াতে তিনি বললেন, গায়ে হাত দিও না তো, কেউ গায়ে হাত দিলে আমার ভালো লাগে না। বিনু বলল, ডাক্তারকে খবর দিব? জাহানারা থমথমে গলায় বললেন, ডাক্তারকে খবর দিতে হলে আমি খবর দিব, তোমাকে খবর দিতে হবে কেন? তুমি কে? এ ধরনের অপমানসূচক কথা শোনার পর বিনু দাঁড়িয়ে থাকার কথা না, কিন্তু সে দাঁড়িয়ে আছে। বিনু বলল, জ্বর মেপেছেন? জাহানারা বললেন, না। জ্বর মাপা থার্মোমিটার জাহানারা সাইড টেবিলের ড্রয়ারে থাকে, সেখানে পাওয়া গেল না। বিনু ব্যস্ত হয়ে থার্মোমিটার খুঁজছে। জাহানারা ভুরু কুঁচকে বিনুর দিকে তাকিয়ে আছে। তার ইচ্ছা কঠিন কোনো কথা বলে বিনুকে আঘাত করা। কঠিন কথাগুলো মনে আসছে না। তাছাড়াও তিনি চাচ্ছেন না বিনু তার ঘরে থাকুক। শুভ্র তার মার অসুখের খবর পেয়েছে, সে মাকে দেখতে আসবে, মায়ের বিছানার কাছে চেয়ার টেনে বসবে। মাতা পুত্রের কথার মাঝখানে তৃতীয় কারোর কথা থাকা উচিত না। জাহানারা বললেন, বিনু, আমি বাঁচি না মাথা যন্ত্রণায়, তুমি কি খটখট শুরু করেছো? কি খোঁজো? থার্মোমিটার। তোমাকে ডাক্তারনি সাজতে হবে না, তুমি ঘর থেকে যাও। শুভ্র সকালের চা আমার ঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো, তাইলেই হবে। বিনু বলল, উনি নেই, বের হয়ে গিয়েছেন। জাহানারা হতভম্ব গলায় বললেন, ও কখন গেল? 10 মিনিট আগে। আমার শরীর খারাপ করেছে এটা কি সে জানে? জি জানেন। আমাকে বলে গেছেন ডাক্তার আনার ব্যবস্থা করতে। আমাকে দেখে যাবার কথা তার মনে হলো না? আমার অফিসে কি নাকি জরুরি কাজ আছে। চাচি, আপনাকে 1 কাপ আদা চা দেবো? জাহানারা যন্ত্রের মতো বললেন, দাও। হাত পা কাঁপতে শুরু করেছে। কি হচ্ছে এসব? শুভ্র জানে তার জ্বর, তারপরও সে ঘরে উকি না দিয়েই চলে গেল। এরকম তো কখনো হয়নি। প্রথম হলো, প্রথমের পর দ্বিতীয় আসে, দ্বিতীয়ের পর তৃতীয়। হচ্ছেটা কি? বিনুর সঙ্গে তিনি এ বিষয়ে আলাপ করবেন না? তা কেন করবেন? বিনুকে? বিনু কেউ না, তাদের ব্যক্তিগত কোনো কিছুর সঙ্গে বিনু যোগ থাকবে না। বিনু ছাড়া বিনু ছাড়া আর কে আছে যার সঙ্গে কথা বলা যায়? ঢাকা শহরে তার আত্মীয় স্বজনের অভাব নেই। কোনো একটা খোঁজ খবর পেলেই এরা ঝাঁকে ঝাঁকে কাকের মতো উড়ে আসে, চা নাস্তা খায়, বিজ্ঞদের মতো কথা বলে। অসহ্য। বিনু চা নিয়ে ঢুকলো। এক হাতে চা, অন্য হাতে একটা থার্মোমিটার। জাহানারা বললেন, থার্মোমিটার কোথায় পেলেন? কিনিয়েছি। জাহানারা বলল, থার্মোমিটার কোথায় পেলে? কিনিয়েছি। আগেরটা পাওয়া যাচ্ছে না বলে ফট করে নতুনটা কিনে ফেললে? অন্যের টাকা বলে মায়া নেই, তাই না? সরকারি মাল, দরিয়ামে ঢাল। বিনু কিছুই বলল না, প্রায় যন্ত্রের মতোই থার্মোমিটার এগিয়ে দিল। জাহানারা মুখ খুলে দিলেন। এখন তার মনে হচ্ছে জ্বর চেপে আসছে, মাথা ঝিমঝিম করছে, বমিভাবও হচ্ছে। তবে খুবই আশ্চর্যের ব্যাপার, নৌকা দুলানির মতো অবস্থাটা আর নেই। বিনু বলল, আপনার সঙ্গে একটা মেয়ে দেখা করতে এসেছে, আর একটা দিন আসতে বলবো? জাহানারা ইচ্ছে করছে হাত বাড়িয়ে বিনুর গালে একটা চড় মারেন। তার মুখে একটা থার্মোমিটার ঢুকিয়ে সে ইচ্ছে করে প্রশ্ন করছে, তিনি জবাব দিতে যেন না পারেন। কী রকম বজ্জাত একটা মেয়ে! বজ্জাতে মেয়েটার অস্থি মজ্জাই। এসব মেয়েদের একমাত্র ওষুধ হলো সকাল বিকাল চত্থাপ্পড় দেওয়া। জ্বর 101, এমন কিছু বেশি না, কিন্তু জ্বর বাড়ছে। জাহানারা লক্ষ্য করলেন তার নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। তিনি এটা নতুন একটা উপসর্গ। শরীর একটু খারাপ করলেই নিঃশ্বাসের কষ্ট শুরু হয়। মেয়েটাকে আমি চিনি না। আমার কাছে চাই কি? জিজ্ঞাসা করিনি। জিজ্ঞেস করবে না কেন? না, কি জিজ্ঞেস করলে তোমার সম্মান যাবে। মান সম্মান নিয়ে তো তাল গাছের ওপর বসে আছো, এখানে এতদিন এখানে পড়ে আছো, কেউ তো খোঁজ নিতেও আসে না। কিসের আশায় তুমি পড়ে আছো? বিনু চুপ করে আছে। তার মুখ ভাবলেশীন। কে কি বলছে বা বলছে না তা সে শুনছে না, শোনে না।
বা শুনবার প্রয়োজন বোধ করছে না। জাহানারা বললেন, যাও মেয়েটাকে এখানে নিয়ে এসো। আপনার শরীরটা খারাপ, তাকে বরং আরেকটা দিন আসতে বলি। মাতব্বারি করবে না, মাতব্বারি আমার ভালো লাগে না। তাকে এখানে নিয়ে এসো। এখানে আনার দরকার নেই। আপনি একটু কষ্ট করে নিচে বসার ঘরে চলুন। এত কথা বলছো কেন? তাকে নিয়ে আসতে বললাম, নিয়ে আসো। হড়বড় করে এত কথা বলার দরকার কি? বেশি কথা বলার অভ্যাস হয়ে গিয়েছে? কথা না বলে পেটের ভাত হজম হয় না? অসুস্থ শরীরে আমি নিচে যাব? আমাকে কোলে করে নিয়ে যাবে তুমি? বিনু চলে গেল। জাহানারা খাটে হেলাম দিয়ে বসলেন। অপরিচিত একটা মেয়ে তার সঙ্গে দেখা করতে এসেছে। কে এই মেয়ে? শুভ্র পরিচিত কেউ? মীরা না তো? শুভ্র যার হাসি রেকর্ড করে এনেছিল। কি যে পাগল ছেলে! মানুষ রাত জেগে ক্যাসেটে গান শোনে, ওই ছেলে শোনে হাসি। একবার রাত 3টায় খিলখিল হাসির শব্দে তার ঘুম ভেঙে গিয়েছিল। শুভ্রর ঘর থেকে হাসির শব্দ আসছে। তিনি জানেন ক্যাসেট রেকর্ড করা হাসি। তারপরও ভয়ে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। নিশিরাতে মেয়েদের উঁচু গলার হাসি খুবই ভয়ঙ্কর। যেই কন্যা নিশিরাতে শব্দ করিয়া হাসে এবং শরীর দুলাইয়া হাসে, সে কন্যা স্বামীঘাতকিনী। লক্ষণ বিচার বইতে এ কথা পরিষ্কার লেখা আছে। জাহানারা অবাক হয়ে তাকিয়ে আছেন। কি সুন্দর মেয়ে! পাতলা ঠোঁট, বড় বড় চোখ, গায়ের রঙও কত ভালো। ধবধবে সাদা না, অন্যরকম সাদা। চুল লম্বা, সেই চুলে সামান্য খয়েরি আভা আছে। অতিরিক্ত ফর্সা মেয়েদের চুলের রঙে সবসময় এই সমস্যাটা হয়। জাহানারা খুব আগ্রহ নিয়ে মেয়েটার চোখের মনির দিকে তাকালেন। অসম্ভব রূপবতীদের কোনো না কোনো সমস্যা থাকেই। দেখা যায় তাদের চোখে ট্যারা ভাব থাকে, চোখের মনি হয় কটা, দাঁতের সমস্যা তো থাকেই, দাঁতে ফাঁক থাকে, গ্যাস দাঁত থাকে। এই মেয়েটার দাঁত কেমন বোঝা যাচ্ছে না, কারণ এখনও দাঁত দেখা যাচ্ছে না। মেয়েটা যেভাবে ঠোঁট চেপে আছে তাতে মনে হচ্ছে দাঁতের সমস্যা আছে। অনেক রূপবতী মেয়ে আছে যাদের সবই সুন্দর, দাঁতও সুন্দর, কিন্তু তারা যখন হাসে তখন মাড়ি বের হয়ে যায়। এরকম কিছু না তো? জাহানারা আগ্রহ নিয়ে বললেন, মা বসো, এই চেয়ারটায় বসো। মেয়েটা বসলো। তিনি ভাবছিলেন বসার সময় মেয়েটা সামান্য হলেও হাসবে, সেই সুযোগে তিনি মেয়েটার দাঁতগুলো দেখে ফেলতে পারবেন। তার মনের খুঁতখুঁতানিটা দূর হবে। মেয়েটার দাঁত না দেখা পর্যন্ত তার অস্থির ভাব যাচ্ছে না। আমি কি তোমাকে চিনি? মেয়েটা বলল, না চেনেন না, তবে আমি আপনাকে চিনি। জাহানারা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এবার এই মেয়েটা হাসছে, তার দাঁতগুলো ঠিক আছে, গলার স্বরও সুন্দর, একটু ভারী, মনে হয় ঠান্ডায় বসে যাওয়া গলা, তারপরেও ভালো। জাহানারা লক্ষ্য করলেন মেয়েটা খুব আগ্রহ নিয়ে ঘর দেখছে, সাজসজ্জা দেখছে, দেয়ালে টানানো ছবিগুলো দেখছে। জাহানারা বললেন, এইটা আমার ছেলের ছবি, শুভ্র। ও যখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে তখন তোলা ছবি। আমি ওনাকে চিনি। তুমি কি তার সঙ্গে পড়ো? জি না। তোমার নাম কি মা? নাম বললে আমাকে চিনতে পারবেন না মনে হয়। আমার নাম আসমানি। জাহানারা তাকিয়ে আছেন। তার কাছে মনে হচ্ছে খাটটা দুলছে। খাটের দুলানির সঙ্গে সঙ্গে তার শরীর দুলছে এবং মাথার ভিতরটা দ্রুত ফাঁকা হতে শুরু হয়েছে। বুক শুকিয়ে আসছে, পানি তৃষ্ণা হচ্ছে। কেউ যদি বরফ মেশানো এক গ্লাস পানি দিত। বিনু নেই কেন? সে থাকলে তার দিকে তাকে একটু ভরসা পাওয়া যেত। তিনি কি ডাকবেন বিনুকে? আচ্ছা, এই জন্য কি বিনু মেয়েটাকে শোবার ঘরে আসতে দিতে চায়নি? বিনু কি চিনতে পেরেছিল মেয়েটাকে? অবশ্যই চিনতে পেরেছে। গরম লাগছে কেন? মনে হচ্ছে জ্বলন্ত চুলার সামনে বসে আছি। মুখে শীত লাগছে, কিন্তু পিঠের দিকে ঠান্ডা লাগছে। আসমানি আর একটু ঝুঁকে এসে বলল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? জাহানারা জবাব দিলেন, না। আসমানি বলল, আমি খারাপ মেয়ে, এখন চিনেছেন? জাহানারা প্রায় ফিসফিস করে বললেন, তুমি এখানে এসেছো কেন? কি চাও তুমি? কথা বলতে আসছি। কি কথা তোমার? আপনার কি শরীর খারাপ? আমার শরীর খারাপ না ভালো তা দিয়ে তোমার দরকার কি? তুমি এই বাড়িতে এসেছো কেন? আসমানি হাসি মুখে বলল, আপনার স্বামী, আপনার ছেলে যদি আমাদের বাড়ি আসতে পারে, আমরা আসতে পারবো না কেন? কি চাও তুমি?
কথা বলতে আসছি। কার সঙ্গে কথা বলতে এসছো? আপনার সঙ্গে। আপনি ছোট সাহেবের মা, আপনার সাথেই কথা বলা দরকার। বলো কি বলবে। ছোট সাহেব প্রায়ই আসে আমার কাছে, এইটা আপনারে জানালাম। তার যেখানে ইচ্ছা সে সেখানে যাবে। সে যদি নরকের কৃমির সঙ্গে সময় কাটাতে চায় কাটাবে, আপনাকে বলার দরকার নেই। তোমার এত বড় সাহস, তুমি আমাকে বলতে আসো? জুতা দিয়ে পিটিয়ে আমি তোমাকে। উত্তেজনায় জাহানারার কথা আটকে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বিনু চলে এসেছে, সে দরজা ধরে দাঁড়িয়ে আছে। জাহানারা চাপা গলায় বললেন, বিনু, লাথি দিয়ে এই হারামজাদি মেয়েকে রাস্তায় বের করে দাও। এত বড় সাহস! বিনু আসমানের দিকে তাকিয়ে বলল, ওনার শরীর ভালো না, তুমি বাইরে এসে বসো। কি কথা বলতে এসেছো আমাকে বলো। আসমানি খুবই সহজ গলায় বলল, আমার কথা বলা শেষ, আমি এখনই চলে যাব। ছোট সাহেব যদি অন্য মানুষের মতো হতো আমি কিছুই বলতে আসতাম না। নষ্ট পুরুষ মানুষ ফুর্তি করার জন্য খারাপ পাড়ায় যাবেই, এটা নতুন কি? কিন্তু ছোট সাহেব অন্যদের মতো না। হঠাৎ একদিন যদি বলে, আসমানি আমারে বিবাহ করো, তখন কি উপায় হব? আপনার ছেলের বউ হিসাবে আমাকে ঘরে নেবেন? জাহানারা চেঁচিয়ে বললেন, বিনু, এই হারামজাদি মেয়ে এইসব কি বলছে? সে এখনও কেন যাচ্ছে না? আসমানি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, যেটা সত্যি সেটা বলছি। কিছু সত্য কথা আছে, বলতে খারাপ লাগে কিন্তু শুনতে ভালো লাগে। আমারটা সেই রকম। জাহানারা বললেন, বের হ, এই মেয়ে তুই বের হ, তুই এই মুহূর্তে বের হ। বলতে বলতে জাহানারা খাট থেকে নামতে গেলেন। বিনু এসে তাকে ধরে ফেলল। তিনি শরীর এলিয়ে বিনুর কাঁধে পড়ে গেলেন। আসমানি এখনও দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে তাকে ঘিরে যে নাটকটা তৈরি হচ্ছে, সে নাটক দেখে সে খুব মজা পাচ্ছে। জাহানারার জ্বর খুব বাড়ছে, তার মাথা অনেকক্ষণ ধরে পানি ঢালা হচ্ছে। জ্বর তেমন নামছে না, বরং যতই সময় যাচ্ছে চোখ ততই লালচে হয়ে আসছে। ডাক্তার এসে গেছেন, ওষুধপত্র দেননি। ওষুধপত্র দেবার মতো কিছু নেই, বুক পরিষ্কার, নর্মাল প্রেশার। বিনুর কাছে কোনো কিছুই নর্মাল মনে হচ্ছে না। জাহানারা একবার বললেন, শুভ্রর বাবা কি এসেছে? বিনু চমকে উঠে বললেন, কি বলছেন? জাহানারা চোখ বন্ধ করতে করতে বলল, কিছু না। হঠাৎ মনে হলো শুভ্রর বাবা বেঁচে আছে। শুভ্র এর মধ্যে বাড়িতে টেলিফোন করেনি? বিনু বলল, না। ও যদি টেলিফোন করে আমার অসুখের খবর দিবে না। জি আচ্ছা, ওই হারামজাতির মেয়ের কথাও কিছু বলবে না। জি আচ্ছা, যদি কিছু বলো, ওই হারামজাদিকে আমি যেভাবে জুতো পিটা করে তাড়িয়েছি তোমাকেও সেভাবে জুতো পিটা করে তাড়াবো। জি আচ্ছা, যেই চেয়ারে ওই হারামজাদি বসেছিল সেই চেয়ারটা ডাস্টবিনে ফেলে দিতে বলেছিলাম, এখনও ফেলছো না কেন? আর শোনো, তোমাকে না বললাম আমার গায়ে হাত না দিতে, আমার গায়ে হাত দিচ্ছ কেন? টেলিফোনের রিং হচ্ছে। জাহানারা মাথা উঁচু করে বললেন, শুভ্র টেলিফোন করেছে। বিনু, টেলিফোন ধরো। বিনু টেলিফোন ধরলো। শুভ্র টেলিফোন করেছে। শুভ্র খুশি খুশি বলাই বলল, কে? বিনু? হ্যাঁ। বিনু, তোমার বিষয়ে আমার একটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে। অবজারভেশনটা হচ্ছে, টেলিফোনে তোমার গলা এক এক দিন এক এক রকম শোনায়। ও, কথাটা কি তোমার বিশ্বাস হচ্ছে? বিশ্বাস হবে না কেন? আপনি নিশ্চয়ই মিথ্যা বলবেন না। শুধু তোমার ব্যাপার না, আমি অনেকের ব্যাপারে লক্ষ্য করেছি। একই টেলিফোন সেটে কথা বলছে, তারপরেও গলার স্বর সকালে একরকম আবার দুপুরে একরকম। ও, আমার ধারণা টেলিফোন লাইনে যেই ভোল্টেজ থাকে তার ওঠা নামাতে এটা হয়। আপনি কি এই কথাগুলো বলার জন্যই টেলিফোন করেছেন? হুম, মার খবর জানার জন্য টেলিফোন করেছি। এখন জ্বর কেমন? কম। মা কি আমার ওপর রেগে আছে? রেগে থাকার মতো কি কিছু করেছেন? জ্বর শুনেও মাকে দেখতে যায়নি। দেখতে যাননি কেন? বিনু, আসলে কি হয়েছে শোনো। আমি মাকে দেখার জন্য ঘর থেকে বের হলাম। বারান্দায় এসে ভুলে গেলাম কী জন্য ঘর থেকে বের হয়েছি। সিঁড়ি দিয়ে নেমে গায়েতে উঠে পড়লাম। তখন মনে হলো, কিন্তু তখন আর গায়ে থেকে নামতে ইচ্ছা করলো না। এই হলো ঘটনা। এখন আপনি কোথায়? রাস্তায়। ড্রাইভারকে বলে দিয়েছি আমাকে নিয়ে শহরে ঘুরপাক খেতে। বৃষ্টি হচ্ছে তো, গাড়িতে বসে বৃষ্টি দেখতে ভালোই লাগছে। আমি তোমার সঙ্গে কথা বলছি মোবাইল টেলিফোনে। ও, মোবাইল টেলিফোনটা আমার না, আসমানির।
ওর টেলিফোন যে পকেটে করে নিয়ে চলে এসেছি বুঝতেই পারিনি। সে বেচারি হয়তো কোথাও টেলিফোন না পেয়ে খুব টেনশন করছে। করুক টেনশন। বিনু শুভ্রর আনন্দময় হাসি শুনল। হ্যালো বিনু। জি বলুন। হঠাৎ মনে হলো টেলিফোনের কানেকশন কেটে গিয়েছে। মোবাইল সেটগুলোর এই সমস্যা, জরুরি কথার মাঝখানে লাইন কেটে যাবে। আপনি তো কোনো জরুরি কথা বলছেন না, এই জন্যই তো লাইন কাটছে না। আমি এখন কি করছি বলো তো? একটু আগেই আমাকে বলেছেন কি করছেন। আপনি গাড়ি নিয়ে ঘুরছেন, বৃষ্টি দেখছেন। 50% হয়েছে। আমি আসলে ডায়েরি লিখছি। আমি মাঝে মাঝে অদৃশ্য খাতায় অদৃশ্য কলমে ডায়েরি লিখি, বুঝতে পারছো? জি না, আর একটা দিন বুঝিয়ে দেব। আচ্ছা শোনো বিনু, আমাকে কি খুব আনন্দিত মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আমি কি খুবই আনন্দিত? কেন? কারণটা আমি জানি, কিন্তু তোমাকে বলবো না। হ্যালো বিনু। জি শুনছি। তোমার সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু আমি কথা বলতে পারছি না। মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। টিক টিক করে শব্দ হচ্ছে। শব্দটা শুনতে পাচ্ছ না? পাচ্ছি। হ্যালো বিনু। জি বলুন। আমি খুব বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আজকে টেলিফোনটা করেছি সেই সিদ্ধান্তটা তোমাকে জানানোর জন্য। বলুন, আমি শুনছি। বিনু কিছু শুনতে পেল না। শুভ্রর মোবাইল সেটের ব্যাটারি শেষ হয়ে গেছে।